মণিপুরে জারি হয়েছে রাষ্ট্রপতির শাসন। আমরা দেখেছিলাম যে গত 9 ফেব্রুয়ারি সেখানকার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন, আর তারপরেই 13 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যেতেই রাষ্ট্রপতির শাসন জারি হলো মণিপুরে। মণিপুরে জারি হয়েছে রাষ্ট্রপতির শাসন। তাহলে কি এন বীরেন সিং এর কোনো বিকল্প মুখ খুঁজে পেল না বিজেপি? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আমরা দেখেছি যে 1.5 বছরেরও বেশি সময় ধরে প্রায় 21 মাস ধরে মণিপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। কুকি এবং মেইতেই দুটি গোষ্ঠীর সংঘর্ষের জেরে কিন্তু কার্যত উত্তপ্ত পরিস্থিতি ছিল মণিপুরে গত 1.5 বছরেরও বেশি সময় ধরে, এবং সেই উত্তপ্ত পরিস্থিতি কখনো বেড়েছে কখনো কমেছে, কিন্তু বারংবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিজেপি সরকারকে। এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছেন, বারংবার তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের বিশেষ সহকর্মী এবং অর্কপ্রভ সরকার। অর্ক, আপনাকে অনেক অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলায়। এবং আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, বৃহস্পতিবার সন্ধ্যেতেই জারি হয়েছে রাষ্ট্রপতির শাসন মণিপুরে, আর সেই চর্চাতেই কার্যত উত্তপ্ত হয়ে রয়েছে গোটা দেশ আমরা বলতে পারি। এবং আমরা দেখেছি যে গত 1.5 বছরেরও বেশি সময় ধরে মণিপুর উত্তপ্ত রয়েছে, এবং তারপরেই আমরা দেখেছি যে এন বীরেন সিং তিনি ইস্তফা দিয়েছেন, আর এবার রাষ্ট্রপতির শাসন জারি হলো মণিপুরে। আমরা যদি একেবারে প্রেক্ষাপট থেকে শুরু করি, যে এই যে মেইতেই এবং কুকি দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত হয়েছিল মণিপুরে, সেই সংঘর্ষের কারণটা কি ছিল? একেবারে শুরু থেকে যদি আমরা আলোচনায় যাই অর্ক। এই সংঘর্ষের কারণ হচ্ছে সত্তা পলিটিক্স বা আইডেন্টিটি পলিটিক্স। ইম্ফল ভ্যালিতে মেইতেইরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু পার্বত্য মণিপুরে কুকি এরা সংখ্যাগরিষ্ঠ। তাছাড়া জোরা আছে, কুকিরা আবার মিজোরামের জো, মায়ানমারের কুকি জো কমিউনিটির সঙ্গে একাত্ম বোধ করে, এবং চট্টগ্রাম হিল ডিস্ট্রিক্টেও এদের কিছু পরিচিত মানুষজন আছেন এদের সঙ্গে একই রকম ধর্মাবলম্বী। অর্থাৎ সমতলের হিন্দু ধর্মাবলম্বী মেইতেইদের সঙ্গে পার্বত্য মণিপুরের কুকিদের সম্পর্ক কোনো কালেই খুব মসৃণ ছিল না। তারপরে মণিপুর হাইকোর্টের একটা রায়ে এই ওবিসি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষটা তীব্র হয়, ছড়িয়ে পড়ে। 2023-এর মে মাস থেকে শুরু হয়, দুই সম্প্রদায়ের বহু লোক মারা যায়, মণিপুর সরকারের অস্ত্রাগার লুট হয়। এন বীরেন সিং পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছিলেন, তার পদত্যাগের দাবি উঠেছিল, একবার তিনি পদত্যাগ করতেও গিয়েছিলেন, কিন্তু তারপর নাটক করে তিনি বলেন যে মণিপুরের মানুষ তাকে চাইছে, তিনি ক্ষমতাসীন থাকবেন। ইতিমধ্যে শাসক জোটের মধ্যে বীরেন সিং এর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তিনি দিল্লিতে গিয়েছিলেন, অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। তার বিরুদ্ধে দলের মধ্যে থেকেই অনাস্থা উঠছিল, কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি আঁকড়ে রয়েছিলেন মোদি। ব্যর্থতার জন্যই সরে যেতে হলো। অনেক আগে সরে গেলে ভালো হতো, বাধ্য হলেন সরে যেতে, কারণ ওনার একটা অডিও ক্লিপ যেটা ফরেনসিক পরীক্ষায় গেছে, যেখানে তিনি মেইতেই সন্ত্রাসবাদী গোষ্ঠীকে বলছেন সরকারের অস্ত্র লুট করতে। তো এটা ওনার কণ্ঠ কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। অনেকে বলছেন যে ওটা মুখ্যমন্ত্রীরই কণ্ঠ, অর্থাৎ তিনি সন্ত্রাসে প্রকাশ্যে মদত দিয়েছেন এই অভিযোগ উঠেছে। এরপরে ওনাকে ওখানে রেখে দেওয়া সমীচীন হতো না, আগে করলেই হতো, কিন্তু ওনার বিকল্প কাউকে পাওয়া গেল না বলে রাষ্ট্রপতি শাসন জারি করলেন। 1.5 বছরেরও বেশি সময় ধরে যখন সংঘর্ষের ঘটনা ঘটছিল তখন তিনি দায়িত্বে ছিলেন, এবং বিরোধীদের তরফে বারবার দাবি করা হচ্ছিল তার পদত্যাগ, কিন্তু তারপরেও তিনি পদত্যাগ করেননি। কিন্তু হঠাৎ 9 ফেব্রুয়ারি তাকে পদত্যাগ করতে হলো কেন? তার কারণ ওনার বিরুদ্ধে দলের মধ্যে থেকে অনাস্থা আসছিল, এবং কংগ্রেস একটা অনাস্থা এনেছিল। ওনাকে না সরালে সরকার পড়ে যেত। সংবিধান অনুযায়ী 6 মাসের মধ্যে বিধানসভার অধিবেশন ডাকতে হয়। লাস্ট যে বিধানসভার অধিবেশন হয়েছিল 6 মাস আগেই, মঙ্গলবার বোধহয় 6 মাস পুরনো হওয়ার কথা ছিল। তো নো কনফিডেন্স মোশনটাও আসলো না, বীরেন সিং এর বিকল্পও খুঁজে পাওয়া গেল না।
বাজেট পেশের কথা ছিল মণিপুর বিধানসভায়, সেটাও পেশ হলো না। সেই জন্য সব দিক থেকে বিবেচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে। অচল অবস্থা কাটার কোনো সম্ভাবনা নেই, দেখা যাক পরবর্তীকালে কি হয়। এই যে দলের অন্দরেই যে বীরেন সিংকে নিয়ে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল বিধায়কদের মধ্যে, সেটা কেন, কি কারণে এই ক্ষোভ? সবাইকে নিয়ে চলতে পারছিলেন না, ওনার পদের দাবিদার অন্য লোকজন ছিল, স্পিকার ছিলেন, আরো অনেকে ছিলেন। তা সেই জন্য এতদিন অমিত শাহ বীরেন সিংকে রেখে দিয়েছিলেন পদে, কিন্তু এখন ব্যাপারটা যেটা দাঁড়ালো, দলের মধ্যে থেকে ওনার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেছে, তাই ওনাকে বাধ্য হয়ে সরানো হয়েছে। কিন্তু বিকল্প কোনো মুখ খুঁজে পায়নি। সম্বিত পাত্র গিয়েছিলেন, তিনি তো খুঁজে পেলেন না কোনো বিকল্প মুখ, সেই জন্য রাষ্ট্রপতির শাসন। একেবারে এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে যে কোনো বিকল্প মুখ মুখ্যমন্ত্রী খুঁজে পাওয়া যায়নি মণিপুরে। এই বিজেপির সংগঠন থেকে একটা বিকল্প মুখ্যমন্ত্রীর মুখ খুঁজে পাওয়া গেল না, সেই জন্যই রাষ্ট্রপতির শাসন, এটা কিন্তু অনেকেই বলছেন। এই বিকল্প মুখ খুঁজে পাওয়া গেল না, তাহলে কোথাও গিয়ে কি বিজেপির সংগঠন মণিপুরে ধাক্কা খাচ্ছে? সেটা বলা যাবে না। একটা হয় বিজেপি সংগঠন আছে মণিপুরে, কিছুটা তো সেটব্যাক হলো, সেই সেটব্যাক ওরা নিশ্চয়ই কাটিয়ে উঠবার জন্য চেষ্টা করবে। লোকসভাতে 2টো আসনই মণিপুরে বিজেপি হেরেছে কংগ্রেসের কাছে, সেটব্যাক তো আগেই হয়েছে। এই রাষ্ট্রপতির শাসন জারি হওয়াতে কিছুটা হলেও তো মুখ পুরলো বিজেপির, আমরা বলতে পারি। তো সেই জায়গাটা কি রিকভার করতে পারবে বিজেপি? এটা এখন বলা যায় না। অনেকদিন ধরেই মণিপুরের পরিস্থিতি বিজেপি হ্যান্ডেল করতে পারছিল না। অনেক ধন্যবাদ অর্ক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যাতেই মণিপুরে জারি হয়েছে রাষ্ট্রপতির শাসন। গত 9 ফেব্রুয়ারি অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইস্তফা দেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, আর তারপর থেকেই মুখ্যমন্ত্রীর পদ কার্যত ফাঁকা ছিল এবং বিজেপির তরফে কোনো বিকল্প মুখ হিসাবে মুখ্যমন্ত্রীর কোনো বিকল্প খুঁজে পাওয়া যায়নি। কোনো রকম মুখ্যমন্ত্রীর মুখকে তুলে আনতে পারেনি বিজেপি, আর সেই কারণেই বৃহস্পতিবার সন্ধ্যাতে রাষ্ট্রপতির শাসন জারি করা হলো। কবে এই অচল অবস্থা কাটবে, কবে রাষ্ট্রপতির শাসন থেকে মুক্ত হতে পারবে মণিপুর, সেদিকেই এখন নজর থাকবে আমাদের।